قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك. আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে গুণগত রসায়ন। ইনশাআল্লাহ তোমরা গুণগত রসায়নের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্লিয়ার ধারণা পাবা, ঠিক আছে? আর পরীক্ষার জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করব, যা পরীক্ষায় আসবে, আসার মতো সেগুলো, হ্যাঁ? যেগুলো আসার মতো না বা খুব বেশি ইম্পর্টেন্ট না, একবারে কম ইম্পর্টেন্ট, সেই টপিক গুলো আলোচনা করব না। ওকে? আর রিটেন টপিক গুলো আজকে আমরা গুণগত রসায়ন শুরু করব। আজকে আমরা কি শুরু করব? গুণগত রসায়ন, ঠিক আছে? আজকে শুরু করছি হলো গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের আমরা ইতিপূর্বে যা যা বোর্ডে আসছিল ওই টাইপের ম্যাথগুলো বা ওই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের এটা মানে এইচএসসি প্রস্তুতিমূলক আমরা প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? এটা তো আমরা অ্যাডমিশন রাখছি না, তো এই জন্য আমরা শুধু ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, গুণগত রসায়নের আজকে আমাদের আলোচ্য বিষয়টা হবে মডেলগুলো নিয়ে। আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব? মডেল নিয়ে আলোচনা করব। আর এখানকার অনেক লেখা, তো আমি সেই লেখাগুলো লিখবো না, আমি মুখে বলবো। তোমরা ভিডিও তো রেকর্ড হচ্ছেই, তোমরা বাসায় গিয়ে ভিডিওটা আবার একটু দেখে নিবা, আবার একটু শুনে দরকার পড়লে সুন্দর করে এই যে কথাগুলোকে রেকর্ড করে মানে লিখে ফেলবা, ঠিক আছে? তুমি বই থেকেও পড়তে পারো। আমি যেমন মডেলগুলো এখন বলবো, রাদারফোর্ডের মডেল, বোরের মডেলগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো তো আসলে লিখতে গেলে হিউজ টাইম লাগবে, অনেক সময় লাগবে না? তো আমি এটা লিখবো না, আমি মুখে মুখে বলবো, তোমরা বাসায় যাবা, সুন্দর করে সেটাকে খাতায় নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, কালকে কিন্তু আমাকে দেখাবা যে আমি যা যা আজকে ক্লাসে পড়িয়েছি সেটা কি তুমি নোট করেছো কিনা। ওকে? তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডেল। আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব দেখো, আমরা টপিকগুলো একটু যদি বলি। আজকে আমরা তোমার হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে আলোচনা করব। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে আলোচনা করব। বিচ্ছুরণ পরীক্ষা, তারপরে তোমার হচ্ছে গিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। রাদারফোর্ডের মডেল নিয়ে আলোচনা করব। তোমার হচ্ছে বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। বোর পরমাণু মডেল, ঠিক আছে? তাদের যে সূত্রগুলো আছে, যে সূত্রগুলো থেকে ম্যাথ আসতে পারে, ঠিক আছে, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং এদের তোমার হচ্ছে গিয়ে সাফল্য, সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। বাচ্চারা, আপনারা কি বোঝার জন্য প্রস্তুত? তো প্রথমেই আসো আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আমরা কি নিয়ে আলোচনা করবো এখন? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আজকে কিন্তু আমরা এই যে সূত্র প্লাস ম্যাথ নিয়েও আলোচনা করে দিয়ে দিব। শীট থেকে তোমাদেরকে এসডব্লিউ দিয়ে দিব, সেগুলো তোমরা করে আসবা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আসো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে আলোচনা করি। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বাচ্চারা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেন? বিজ্ঞানী রাদারফোর্ড। কে এটা করেন? বিজ্ঞানী রাদারফোর্ড। আচ্ছা, আমরা পরীক্ষাটা জানার আগে আলফা কণা জিনিসটা কি একটু জেনে নিই। আলফা কণা জিনিসটা কি? হিলিয়াম পরমাণু আছে না বাচ্চারা? হিলিয়াম থেকে তুমি যদি দুইটা ইলেকট্রন বের করে নাও বা হিলিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কিসে পরিণত হবে? হিলিয়াম 2+। এই হিলিয়াম 2+কেই বলা হয় আলফা কণা। তো আমাদের সংজ্ঞাটা এভাবে বলতে পারি না, দ্বি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নকে বলা হয় আলফা কণা। দ্বি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নকে বলা হয় আলফা কণা। ভিডিও থেকে কিন্তু সুন্দর করে নোট করে ফেলবা, ঠিক আছে? আলফা কণা কাকে বলে? দ্বি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নকে বলা হয় আলফা কণা। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য তিনি কি কি উপাদান নিয়েছিলেন? রাদারফোর্ড কি কি উপাদান ইউজ করেছিলেন এখানে? প্রথমত তিনি তো আলফা কণার উৎস ইউজ করেছিলেন। কি ইউজ করেছিলেন বাচ্চারা? আলফা কণার উৎস। আলফা কণার উৎস তিনি নিয়েছিলেন। আর কি নিয়েছিলেন? একটা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। জিঙ্ক সালফাইড আবরণযুক্ত, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা নিয়েছিলেন। আর কি নিয়েছিলেন? একটা পাতলা সোনার পাত। পাতলা সোনার পাত। এই পাতলা সোনার পাতের পুরুত্ব ছিল তোমার 0.004 সেন্টিমিটার, ঠিক আছে? একটা পাতলা সোনার পাত নিয়েছিলেন। তো পরীক্ষাটা কি ছিল বাচ্চারা? তিনি একটা উৎস থেকে, এদিকে তাকাও, আমি বোঝানোর সময় তো কথা বলা যাবে না বাচ্চারা।
একটা তিনি তোমার আলফা কণার উৎস থেকে আলফা কণা বিচ্ছুরণ করেন। আর ওই যে মানে তোমার সোনার পাতের চারদিকে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত কি ছিল? পর্দা ছিল। খেয়াল করো, এটা হলো আলফা কণার উৎস, এটা হচ্ছে সোনার পাত, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। তো তিনি কি করলেন জানো? এখন আমরা পরীক্ষাটা মানে পরীক্ষায় তিনি কি করেছিলেন, তিনি আলফা কণার উৎস থেকে আলফা কণা বিচ্ছুরণ করেছিলেন কোথায়? সোনার পাতের উপরে, এবং তার চারপাশে কি ছিল? একটা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ছিল। পর্দাটার মধ্যে কেন জিঙ্ক সালফাইডের আবরণ ছিল? যেন আলফা কণা যদি ওই জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দার উপর গিয়ে পড়ে তো আলোক ছটার সৃষ্টি করতো। তোমার ঝালাই করলে যেরকম দেখুন আলোক ছটা সৃষ্টি হয়, এরকম আলোক ছটার সৃষ্টি করতো। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল পরীক্ষা। তিনি এই পরীক্ষাটা করলেন। এই পরীক্ষা করার পর তিনি কিছু জিনিস পর্যবেক্ষণ করলেন। তিনি কি জিনিস পর্যবেক্ষণ করলেন? তিনি দেখলেন কি জানো? যে বেশিরভাগ আলফা কণায় সোনার পাত ভেদ করে চলে যায়। বেশিরভাগ আলফা কণায় সোনার পাত ভেদ করে চলে যায়। কিছু সংখ্যক আলফা কণা 20,000-এর মধ্যে একটা আলফা কণা সোজা 20,000-এর মধ্যে একটা আলফা কণা 90 ডিগ্রি চেয়ে কম কোণে ফিরে আসে। যদি আমরা এটাকে 90 ডিগ্রি ধরি, তাহলে 90 ডিগ্রি চেয়ে কম কোণে 20,000-এর মধ্যে একটা আলফা কণা কি করতো? এদিক সেদিক বেঁকে যাইতো। 20,000-এর মধ্যে একটা আলফা কণা 90 ডিগ্রি চেয়ে কম কোণে এদিক সেদিক বেঁকে যাইতো। 20,000-এর মধ্যে একটা, ঠিক আছে। আর 1 লাখের মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসতো। 1 লাখের মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসতো। এইটা তিনি পর্যবেক্ষণ করলেন। আগে ছিল প্রথমে পরীক্ষার বর্ণনা দিবা, তারপরে পর্যবেক্ষণ। এখন এখান থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন? উনার সিদ্ধান্তগুলা কি কি? প্রথমত বাচ্চারা এখন তো লিখতে পারবা না, একটু দিকে তাকায় থাকো, চোখ যেন আমার চোখের দিকে থাকে, ঠিক আছে। এখান থেকে তিনি কি কি সিদ্ধান্ত নিলেন? তিনি সিদ্ধান্তগুলা কি নিলেন জানো? দেখো, এখানে আলফা কণাটা তোমার এদিক সেদিক বেঁকে যায়। প্রথমত বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায় না। তার মানে তিনি সোনার পাত থেকে তুলনা করেছেন পরমাণুর সাথে, তার মানে পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থান ফাঁকা। যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে চলে যায়, তার মানে পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থান ফাঁকা। তারপর দেখো, কিছু সংখ্যক আলফা কণা এদিক সেদিক বেঁকে যায়, তার মধ্যে 20,000-এর মধ্যে একটা আলফা কণা 90 ডিগ্রি চেয়ে কম কোণে ফিরে আসে। তো তিনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তু আছে। কেন ভারী বললেন? কারণ দেখো, একটা আলফা কণা তো সোজা বিপরীত দিকে ফিরে আসে। যদি ওই বস্তুটা ভারী না হইতো তাহলে আলফা কণাগুলো তার নিয়ে চলে যেত। যেহেতু আলফা কণাগুলো তারে নিয়ে যেতে পারে না, তাহলে ওই কণাটা অবশ্যই একটা ভারী কণা, ভারী বস্তু। তো এখান থেকে এটা তিনি পর্যবেক্ষণ করলেন যে পরমাণুর অভ্যন্তরে একটি ভারী বস্তু আছে, যার নাম রাদারফোর্ড ড্রাকের হচ্ছে নিউক্লিয়াস। এখন আবার খেয়াল করো, আলফা কণাটা কোন চার্জযুক্ত? আলফা কণা কোন চার্জযুক্ত? ধনাত্মক। আর সে যেহেতু ফিরে আসে, তাহলে এখানে যে কণাটা আছে বা যে বস্তুটা আছে সেটা কোন চার্জযুক্ত? ধনাত্মক। কারণ ওটা যদি ধনাত্মক না হয়তো তাহলে এটা আটকায় ফেলতো, ঋণাত্মক হলে আটকায় ফেলতো। যেহেতু ধনাত্মক মানে এর বিকর্ষণ করছে। তো এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর অভ্যন্তরে একটি ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। ব্যাপারটা কি বুঝছো? এই ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তুমি কি কি বলবা? প্রথমে আলফা কণার সংজ্ঞা দিবা, তারপর তুমি উপাদানগুলো কি কি আছে সেটা বলবা, পরীক্ষাটা বলবা যে পরীক্ষাটা কিভাবে করছে, সেখান থেকে তিনি কি কি পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষণ করার পর তিনি কি কি সিদ্ধান্ত নিলেন। বাস, আলফা কণা তোমার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা খতম। এরপর আসো আমরা আলোচনা করি রাদারফোর্ডের মডেল নিয়ে। রাদারফোর্ডের বাচ্চা রাদার পরমাণু মডেল, বা আমরা মডেল লিখছি, হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এখানে তিনি 3টা স্বীকার্য দিয়েছেন। আমরা 3টা স্বীকার্য নিয়ে আলোচনা করব, হ্যাঁ, আর কয়েকটা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তো যেটা লিখার আমরা সেই শুধু ওই জিনিসটা লিখবো। তো 3টা স্বীকার্য দেখো, আমি মুখে মুখে বলছি না, এটাই তুমি একটু মনোযোগ সহকারে করে বাসায় গিয়ে শুনবা, আর এখনো শুনো। মানে শুনলে এই কথাগুলো মনে থাকবে, মনে রাখবে। এইগুলা পড়ে পড়ে মুখস্থ করার চাইতে শুনে শুনে মুখস্থ করা সহজ। আমি তো তোমাদেরকে ক্লাসে ওই কথাটা বলছিলাম যে পড়ে পড়ে তুমি যদি মুখস্থ করতে যাও, তোমার দেখবে বইয়ের ভাষা হিউজ একটা ঝামেলার ভাষা। তো ওখান থেকে মুখস্থ করতে গেলে তোমার একটু কষ্ট হবে, বাট শুনে শুনে মুখস্থ করতে গেলে অনেকটা সহজ হবে। তো রাদারফোর্ডের প্রথম স্বীকার্যটা হলো নিউক্লিয়াস নিয়ে। তিনি নিউক্লিয়াস সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। কি কি বলছেন দেখো। প্রথম স্বীকার্যটা, পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস। পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত বা নিউক্লিয়াসে পুঞ্জীভূত।
কেন মনারা? খেলো, নিউক্লিয়াসের মধ্যে তো আর কোনো জায়গায় কোনো ভরই নাই, শুধু নিউক্লিয়াসটার মধ্যেই ভর আছে, বাকিটা তো ফাঁকাই। ফাঁকা জিনিসে তো আর ভর হয় না। তার মানে পরমাণুর অভ্যন্তরে একটি ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস। পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় খুব নগণ্য। নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় খুব নগণ্য। প্রথম তোমার ওনার স্বীকার্য। আচ্ছা, প্রথম বর্ণনা বা প্রথম বিবৃতি বা প্রথম স্বীকার্য। 2 নাম্বার স্বীকার্য, তিনি বলছেন যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বা পরমাণু চার্জ নিরপেক্ষ। কেন? পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে তার বাইরে সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। তো যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তো তারা পরস্পরকে কি করে ফেলে? প্রশমিত করে ফেলে। ফলে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তো তুমি এটাকে এভাবে বলবা, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে তার বাইরে সমান সংখ্যক, মানে নিউক্লিয়াসের বাইরে, পরমাণুর বাইরে না, আবার নিউক্লিয়াসের বাইরে সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। এখানে আবার পুলাপান বলে কি পরমাণুর বাইরে, পরমাণুর বাইরে তো ইলেকট্রন থাকবে না, নিউক্লিয়াসের বাইরে। 3rd নাম্বার স্বীকার্য, প্রথম দুইটাতে ওনার কোনো ভুল নাই, 3য় নাম্বার স্বীকার্যের মধ্যে ওনার ভুল আছে। উনি কি বলেছেন দেখো, এই কথাটা খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনি কি বলেছেন জানো? দেখো, যেহেতু তিনি সায়েন্টিস্ট, অবশ্যই এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করে দিতে হবে। তুমি যদি একটা বস্তুকে ঘোরাও, আমি একটা ঘোরানোর বস্তু খুঁজতেছি, হ্যাঁ, ঘোরানো যায়, কাকে ঘোরাবো আমি? ধরো আমি এই চশমাটাকে ঘোরাচ্ছি, হ্যাঁ। তুমি স্বাভাবিকভাবে একটা বস্তুকে যদি তুমি ঘোরাও, তাহলে এই বস্তুটা কিন্তু কেন্দ্রের বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তুমি ছেড়ে দিলে সে বাইরে চলে যাবে। তুমি এই যে এটা ছেড়ে চলে যাচ্ছে না কেন এখন? কারণ আমি ধরে রাখছি। আমি ধরে না রাখতাম তা ঠিকই কারো না কারো নাক বরাবর এটা চলে যেত। তো যখন একটা বস্তু ঘূর্ণনশীল থাকে, তখন সেই একটা বস্তু যদি ঘুরতে থাকে, বাচ্চারা, একটা বস্তু যদি কি করতে থাকে রে, ঘুরতে থাকে, তখন তার মধ্যে একটা কেন্দ্রের বাইরে চলে যাওয়ার প্রবণতা তৈরি হয় বা একটা বল তৈরি হয়, যেটাকে আমরা বলি কেন্দ্র বহির্মুখী বল। তো এই ইলেকট্রন গুলোর মধ্যে কি একটা কেন্দ্র বহির্মুখী বল তৈরি হবে না রে? কেন্দ্র বহির্মুখী বল তৈরি হবে, কেন্দ্র বহির্মুখী বল তৈরি হবে। তো কথা হচ্ছে, ইলেকট্রন গুলারে তো আর আমাদের মতো কেউ হাত দিয়ে ধরে রাখে নাই, তাহলে ইলেকট্রন গুলো কেন ছিটকে চলে যাচ্ছে না? এর ব্যাখ্যায় রাদারফোর্ড কি বলছেন জানো? এর ব্যাখ্যায় রাদারফোর্ড বলেছেন যে তোমার দেখো, ভিতরে কি আছে রে? ভিতরে প্রোটন আছে না, আর বাইরে কি ইলেকট্রন না? তাহলে প্রোটন গুলো কি ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে না? তো এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলের নাম কি রে? এটাকে তুমি কমনলি কেন্দ্রমুখী বলও বলতে পারো, কিন্তু ওই কেন্দ্রমুখী বলটার এখানে স্পেসিফিক নাম কি হবে? একটা ধনাত্মক চার্জ এবং একটা ঋণাত্মক চার্জের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলি, বা একটা ইলেকট্রন আর একটা প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল, তাকে বলি আমরা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এর নাম কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, তো এটাকে বলা হবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তো তিনি কি বলছেন জানো? যে একটা ইলেকট্রন, কোন ইলেকট্রন, সরি, তিনি বলছেন, দেখো উনি কি কথাটা বলছেন, এখানে উনি দুইটা ভুল করছেন আর কি। প্রথমে সৌরজগতের সাথে তুলনা করছেন, আমরা সেটা বলি। সূর্যের চারদিকে, সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে, সূর্যের চারদিকে সূর্যকে কেন্দ্র করে যেভাবে তার গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে, একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। তিনি প্রথমে এই কথা বলছেন, তারপরে বলছেন যে এটা কিভাবে স্থির থাকে। তো তিনি বলছেন ইলেকট্রনগুলো ঘূর্ণনের কারণে যে কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয়, যে কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয়, যে কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয়, তা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে তার সমান। তিনি কি বলছেন? ইলেকট্রনগুলো ঘূর্ণনের কারণে যে কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয়, তা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে তার সমান। ক্লিয়ার? এই পর্যন্ত ওনার স্বীকার্য খতম, ওনার স্বীকার্য শেষ। এখন ওনার স্বীকার্যের মধ্যে ভুলগুলা কি কি, আমরা সেই সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তো ওনার সীমাবদ্ধতার মধ্যে প্রথম যে সীমাবদ্ধতাটা, উনি দেখো, প্রোটন আর ইলেকট্রন এরা কি চার্জযুক্ত না? সূর্য আর গ্রহ এরা কি চার্জযুক্ত? তো ওরা চার্জবিহীন। তো তিনি কি করছেন? একটা চার্জযুক্ত বস্তুর সাথে একটা চার্জবিহীন বস্তুর তুলনা করেছেন। প্রথম ভুলটা কি উনার? যে উনি একটা চার্জ, তুমি বলবা যে সূর্য ও গ্রহগুলো চার্জবিহীন, অন্যদিকে ইলেকট্রন ও প্রোটন চার্জযুক্ত। আর রাদারফোর্ড তোমার একটা চার্জ যুক্ত বস্তুর সাথে একটা চার্জবিহীন বস্তুর তুলনা করেছেন, যা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রথম ভুল।
আর দ্বিতীয় নাম্বার ভুল, উনি কি বলছেন, উনি বলছেন না যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেরকম ভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে। এন্ড বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তুমি মনে রাখবে বড় তেল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, আচ্ছা আমরা বাংলাতে লিখি বিজ্ঞানী ম্যাক্সওয়েল বা বড় তেল, তিনি কি বলেছেন জানো, যে একটা বিন্দুকে কেন্দ্র করে যদি একটা চার্জ ঘুরতে থাকে তাহলে ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকবে এবং শক্তি হারাতে হারাতে একসময় কেন্দ্রে পতিত হবে। একটা বিন্দুকে কেন্দ্র করে যদি একটা চার্জ ঘুরতে থাকে তাহলে সে কি করতে থাকে, ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকে এবং ক্রমান্বয়ে শক্তি হারাতে হারাতে একসময় কেন্দ্রে পতিত হয়, এবং উনি এটা প্রমাণ করে দেখাইছেন। তো উনি যেহেতু এটা প্রমাণ করছেন, রাদারফোর্ড তো এটা প্রমাণ করেন নাই, একটা শুধু কথা ধারণা দিচ্ছেন, থিওরি দিচ্ছেন, অবশ্যই থিওরি প্রমাণের কাছে টিকবে না। তার মানে এখানে ম্যাক্সওয়েলের কথাটা প্রাধান্য পাবে বেশি। ম্যাক্সওয়েল যেহেতু প্রমাণ করে দিয়েছেন যে একটা চার্জ যদি একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সে ক্রমান্বয়ে শক্তি হারাতে থাকবে এবং শক্তি হারাতে হারাতে একসময় কেন্দ্রে পতিত হবে। তো সেই হিসেবে রাদারফোর্ডের মডেলের মধ্যেও ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রে পতিত হবে। এন্ড কোনো ইলেকট্রন যদি কেন্দ্রে পতিত হয় তাহলে তো ওই পরমাণুর অস্তিত্বই থাকে না। সুতরাং ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেলটি বাতিল হয়ে যায়। আচ্ছা, এটা ছিল 2 নাম্বার ভুল। 3 নাম্বার ভুলগুলো আসলে ওনার ভুল না, সীমাবদ্ধতা। দুইটা ওনার বড় বড় মেজর ভুল ছিল, বাকিগুলা কি সীমাবদ্ধতা। ওনার সীমাবদ্ধতা গুলোর মধ্যে কি ছিল বাচ্চা, উনি কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেন নাই। ওনার মডেলের মধ্যে কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা নাই। উনি বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেননি। তারপরে তোমার উনি তো বলছেন যে শুধু একটা ইলেকট্রন কিভাবে ঘুরে, একাধিক ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করবে এ সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। তাহলে তুমি এখানে আরো 3টা বিষয় অ্যাড করে দিবা, কক্ষপথ সম্পর্কে, বর্ণালী সম্পর্কে, আর একাধিক ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে। এগুলো ছিল ওনার সীমাবদ্ধতা। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এই ছিল রাদারফোর্ডের কাহিনী। এখন আমরা চলে যাই বোরের পরমাণু মডেল। বোর তিনি 3টা বিষয় সম্পর্কে স্বীকার্য দিচ্ছেন। একটা হলো শক্তি স্তর, আর 2 নাম্বার হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, আর 3 নাম্বার হচ্ছে তোমার বর্ণালী। তাছাড়া তিনি এই 3টা বিষয় নিয়ে স্বীকার্য দিচ্ছেন। হ্যাঁ, 3টা বিষয় সম্পর্কে বলছেন, যে শক্তি স্তর, কৌণিক ভরবেগ, আর একটা হচ্ছে বর্ণালী। তো শক্তি স্তর সম্পর্কে তিনি কি বলছেন দেখো, তার কথা আর রাদারফোর্ডের কথার মধ্যে পার্থক্যটা কোথায়। বোর কিন্তু রাদারফোর্ডের ছাত্র ছিলেন, এন্ড তিনি তো রাদারফোর্ড কি করছেন সেটা তো তিনি জানতেনই, এন্ড সেখানে তিনি নিজে অ্যাড করছেন, এরপর তিনি বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন। আসলে মানে ক্রেডিটটা কিন্তু তার উস্তাদের, হ্যাঁ, তার উস্তাদ থেকে সে শিখে এসে সে আরো বড় কিছু করছে, বুঝছো? তো খেয়াল করো এখানে আমাদের রাদারফোর্ড কি বলছে জানো, এটা তো নিউক্লিয়াস, তাই না বাচ্চা, এখানে প্রোটন গুলো আছে, এটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের চারদিকে এখানে ইলেকট্রন গুলো চক্কর কাটে, তাই না? তো রাদারফোর্ড বলছেন কি, যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো আবর্তন করে। এই বৃত্তাকার পথগুলোকে বলা হয় কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বা শেল। ঠিক আছে, এগুলোর নাম। এই বৃত্তাকার পথগুলোকে কি বলা হয়, কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বা শেল। নিউক্লিয়াসের সবচেয়ে নিকটবর্তী যে শক্তিস্তর বা কক্ষপথ তাকে বলা হয় প্রথম শক্তিস্তর, যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। কে। এর পরবর্তী শক্তিস্তর হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে তৃতীয় শক্তিস্তর, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এরপর চতুর্থ শক্তিস্তর, যাকে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়, ইত্যাদি। এরপর আরো থাকলে আরো। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এই হলো প্রথম কথা, শক্তিস্তর সম্পর্কে কথা। এরপর হচ্ছে কৌণিক ভরবেগ। প্রতিটি তোমার শক্তি স্তরে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে না। দেখো, নরমালি একটা বস্তু যখন গতিশীল হয় তার মধ্যে বস্তুর ভর আর বেগ রে গুণ করলে আমরা কি পাই, ভরবেগ। বস্তুর ভর, আমরা যদি এটাকে একটু নিচে নিয়ে দেখাই, বস্তুর ভর আর বেগ রে গুণ করলে আমরা কি পাই বাচ্চারা, ভরবেগ। এখন সেটা যদি একটা কৌণিক ভরবেগ হয়, মানে যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন তার সাথে আমরা ব্যাসার্ধ গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে, কৌণিক ভরবেগ। স্বাভাবিক এম আর ভি গুণ করলে ভরবেগ, তার সাথে ব্যাসার্ধ গুণ করলে হবে বাচ্চারা কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ কি জানো,
কৌণিক ভরবেগ হচ্ছে পোলাপান খেয়াল করো এই, তো তিনি এখানে কি বলছেন, তিনি বলছেন কি জানো যে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা হলো কি n এর বা পূর্ণ সংখ্যার h/2π এর গুণিতক। তাহলে পূর্ণ সংখ্যার n এর মান কিন্তু পূর্ণ সংখ্যা, শক্তি স্তরগুলো অলওয়েজ কি হয় পূর্ণ সংখ্যা 1 2 3 এরকম হয়, ঠিক আছে। তো এই কৌণিক ভরবেগ এর মানটা কি, কৌণিক ভরবেগ হলো তোমার পূর্ণ সংখ্যার h/2π এর গুণিতক, h/2π এর গুণিতক। তো এখান থেকে আমরা mvr সমান সমান সূত্রটা কি পাই, mvr সমান সমান nh/2π। প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা হলো তোমার পূর্ণ সংখ্যার h/2π এর গুণিতক, গুণিতক গুণিতক h/2π এর গুণিতক। h/2πটা কার গুণিতক, পূর্ণ সংখ্যার গুণিতক, আমরা n এর গুণিতক বলবো না, পূর্ণ সংখ্যার গুণিতক, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো বর্ণালী। বর্ণালীতে কি বলা আছে বাচ্চা, বর্ণালীতে কি বলা আছে, পিচ্ছি পিচ্ছি এর নাম কি বাবুন, তুই মনে আমার দিকে তাকায় রাখবা আর ক্লাস ছেড়ে দাও, ও ঘুমাইতেছে। ও ক্লান্ত হয়তো বা। দেখো ব্যাপারটা হচ্ছে তুমি ক্লাসে একটু মনোযোগ দিলে পরে বাসায় গিয়ে একবার একটু ভিডিওটা দরকার পড়লে, এটা তো অডিও শুনতে পারো, এটা তো লিখতেছি না কিছু, অডিওটা শুনতে পারো, ঠিক আছে। আর তোমার হচ্ছে এই রিলেটেড আমি একটা শীট দিয়ে দিব রিটেন সম্পর্কে, ঠিক আছে। রিটেনের শীটটা তোমরা ওখান থেকেও হেল্প নিয়ে লিখে ফেলবো, মানে আমি যা যা বলতেছি মোটামুটি তার অনুরূপ শীট ওখানে পেয়ে যাবে। ফিজিক্সের বেসিক শীট পাবা না, কিন্তু কেমিস্ট্রি বেসিক শীট পাবা, ঠিক আছে। ফিজিক্সেরটা ক্লাসটা করে নিবা, ঠিক আছে, ক্লাসে যা পড়াবো তাই, ওকে। আচ্ছা, কি দিন বলতেছিলাম, বর্ণালী। হ্যাঁ, বর্ণালীতে আসো। এখানে আমরা কিছু কথা বলবো। প্রতিটি শক্তি স্তরে মানে যখন ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘূর্ণনশীল থাকে না, এই বৃত্তাকার পথ অর্থাৎ শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকা অবস্থায় সে কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তির বিকিরণও করে না। এই কথাটা বলে কিন্তু তিনি আটকায় ফেলছেন এখানে। এই কথাটা বলে তিনি ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতো সব বাদ, তিনি কি বলেছেন, ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় কোনো শক্তির শোষণও করে না, কোনো শক্তির বিকিরণও করে না। মানে ম্যাক্সওয়েলের যে কথাটা এখন কিন্তু এখানে খাটবে না, কারণ এখানে উনি কি বলছেন, এখানে উনি বলেই দিয়েছেন যে ইলেকট্রনগুলো যখন তার কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে তখন সে কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তির বিকিরণও করবে না। কিন্তু কোনো ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চায় তাহলে সে শক্তি শোষণ করবে, আবার কোনো ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সে শক্তির বিকিরণ করবে, উপর থেকে নিচে আসলে বিকিরণ করবে, নিচে থেকে উপরে গেলে শক্তির শোষণ করবে। এই শক্তির বিকিরণের বিকিরিত শক্তির কম্পাঙ্ক যদি হচ্ছে নিউ হয়, আমরা দেখো খেয়াল করো এখানে একটু তোমাকে যদি দেখায় দেই, ধরো এটা হলো আমার একটা শক্তি স্তর, এখান থেকে সে যদি নিচেটাতে আসতে চায় এটাকে আমরা বলতেছি হলো এখানে না, আমরা পরেরটাতে যাই, এখানে ধরো যদি সে এখানে আসতে চায় এটার শক্তি স্তরটা বলতেছি আমরা E2 শক্তি, এখানে E1। তো কোনো একটা ইলেকট্রন যদি তোমার 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসে, 2 নম্বর শক্তি স্তরে তার শক্তির পরিমাণ কি ছিল E2, আর 1 নম্বর শক্তি স্তরে তার শক্তির পরিমাণ কি E1। তাহলে সে কতটুকু শক্তির তার বিকিরণ করবে, কতটুকু শক্তি E2 - E1, অর্থাৎ এই শক্তি থেকে এই শক্তি বাদ দিলে যতটুকু শক্তি হয় সেটাই সে কি করবে, বিকিরণ করবে। এখানে শক্তি বলতে আসলে হচ্ছে আলোকে বোঝাচ্ছে, সে যে বর্ণালী মানে কি হচ্ছে আলো, সে আলো আকারে শক্তিতে বিকিরণ করবে। তো কি জানি বলতেছিলাম, উচ্চ শক্তি স্তর থেকে সে যদি নিম্ন শক্তি স্তরে আসে, ধরি এখানে উচ্চ শক্তি স্তর হলো ডেল E2 আর নিম্ন শক্তি স্তর হলো কি E1, তাহলে শক্তির পার্থক্য কি হবে, তাহলে শক্তির পার্থক্য হবে হচ্ছে ডেল E সমান E2 মাইনাস E1। এই শক্তির পার্থক্যটা কার সমান, কিসের সমান হবে জানো, H নিউ। খেয়াল করো আমি এখানে একটা কথা বলে দিই, এটা আমরা সূত্রটা কিভাবে বলবো। তোমার E2 শক্তি স্তর থেকে এসে যদি E1 শক্তি স্তরে আসে তো সে শক্তি বিকিরণ করবে, উচ্চ শক্তি স্তর থেকে কোনো একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তরে আসে সে শক্তির বিকিরণ করে। আর শক্তি বিকিরণের বিকিরিত শক্তির কম্পাঙ্ক যদি নিউ হয়, কম্পাঙ্ক যদি কি হয় বাচ্চা, কম্পাঙ্ক যদি নিউ হয়, আমরা নিউটাকে এইভাবে লিখবো, নিউ কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়। শক্তির কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে আমরা লিখতে পারি ডেল E সমান সমান H নিউ। জাস্ট সূত্র লিখে দিবা,
এটার মধ্যে। হ্যাঁ, যদি শক্তির কম্পাঙ্ক নিউ হয় তাহলে আমরা লিখতে পারি তাদের শক্তির পার্থক্য ডেল ই সমান সমান কি হবে এইচ নিউ। এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? বাস এই পর্যন্ত লিখে দিলে আপনার বর্ণালী সম্পর্কে কাহিনী খতম। আমি বর্ণালীটা আবার একটু রিপিট করছি। বর্ণালীতে পাচ্ছ কি বলবা, ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় কোনো শক্তির শোষণও করে না, কোনো শক্তির বিকিরণ করে না। কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে, শক্তি শোষণ করতে হয়, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে। বিকিরিত শক্তির কম্পাঙ্ক নিউ হলে, বিকিরিত শক্তির কম্পাঙ্ক নিউ হলে আমরা লিখতে পারি ডেল ই সমান সমান এইচ নিউ। ঠিক আছে, তুমি এখানে এই কথাগুলো বলতে পারো, ধরি উচ্চ শক্তি স্তর E2, নিম্ন শক্তি স্তর E1, তাহলে শক্তির পার্থক্য কি হবে ডেল ই, শক্তির পার্থক্য ডেল ই সমান সমান কি হবে এইচ নিউ। খালি সূত্রটা লিখে দিবা, আর এত পেশাল পারার দরকার নেই। ঠিক আছে, শুধু এইটা দিয়ে সংজ্ঞাটা আনবা, মানে সূত্রটা আনবা। সেটা কি কি যে বিকিরিত শক্তির কম্পাঙ্ক, বিকিরিত শক্তির কম্পাঙ্ক নিউ হলে আমরা লিখতে পারি ডেল ই সমান সমান এইচ নিউ, যেখানে ডেল ই হচ্ছে E2 মাইনাস E1। ক্লিয়ার? এই কথাটা শুধু অ্যাড করে দিবা, আর এত বিশাল পেশাল পারার দরকার নাই। ক্লিয়ার? এই ছিল বাচ্চারা বোরের পরমাণু মডেলের স্বীকার্য। এখন আমরা এটা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তো এটা সীমাবদ্ধতাগুলো কি কি বাচ্চ? ওর আসলে সবগুলা সীমাবদ্ধতা, ওর তেমন কোনো ভুল ছিল না, এই বিজ্ঞানীর তেমন কোনো ভুল ছিল না। ওনার সীমাবদ্ধতাগুলো কি কি ছিল বাচ্চ? প্রথম সীমাবদ্ধতা ছিল ওনার, উনি কি বলছেন বাচ্চ, যে বর্ণালী সম্পর্কে ধারণা দিচ্ছেন না, তিনি বলছেন যে বর্ণালীর একটা মাত্র রেখা নির্গত হয়, বর্ণালীর একটা মাত্র রেখা নির্গত হয়। কিন্তু পরবর্তীতে তোমার স্পেকট্রোস্কোপের সাহায্যে দেখা গিয়েছে কি জানো, তোমার আধুনিক যন্ত্রের সাহায্যে দেখা গিয়েছে কি জানো, ওই একটা রেখার মধ্যে আরো অনেকগুলা ছোট ছোট রেখা আছে, যার ব্যাখ্যা ওনার মডেল থেকে পাওয়া যায় না। স্বাভাবিক, ওই সময় এই যন্ত্র ছিল না, এজন্য উনি এটাকে বের করতে পারেন নাই। বর্তমানে সেই যন্ত্র আছে, এই জন্য আমরা বের করতে দেখতে পারছি যে ওই একটা বর্ণালী রেখার মধ্যে আরো অনেকগুলো ছোট ছোট রেখা আছে। বুঝছো? আচ্ছা, উনার মডেলের সাহায্যে শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায়, বা একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কারা বা আয়ন কারা? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় উনার মডেলের সাহায্যে। কয় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু? এক ইলেকট্রন। হাইড্রোজেন ইলেকট্রন কটা থাকে? একটা। বাবু লিথিয়ামের তিনটা ইলেকট্রন থাকে, কিন্তু সে যদি দুইটা দান করে দেয় তাহলে তার মধ্যে কয়টা থাকবে? একটা। ব্যাপারটা কি বুঝছো? হিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকে, কিন্তু সে যদি একটা দান করে দেয় তাহলে তার কয়টা ইলেকট্রন থাকবে? একটা। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা বর্ণালীর ব্যাখ্যা তার মডেলের সাহায্যে করা যায়। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এটা ছিল ওনার 2 নাম্বার সীমাবদ্ধতা। কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নগুলোর বর্ণালী ব্যাখ্যা ওনার মডেলের সাহায্যে করা যায় না। 3 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে ওনার মতে ইলেকট্রনের মানে পরমাণুর গঠন হলো দ্বিমাত্রিক। পরমাণু গঠন কেমন? দ্বিমাত্রিক। মানে উনি যে কক্ষপথের ধারণা দিচ্ছেন, তোমরা চুরি দেখছো না? চুরি ধরো একটা ছোট চুরি, তারপরে একটা বড় চুরি, আর একটা বড় চুরি, আর একটা বড় চুরি। এটা দ্বিমাত্রিক একটা গঠন। ত্রিমাত্রিক আর দ্বিমাত্রিকের মধ্যে পার্থক্যটা কেমন জানো? তোমরা টম এন্ড জেরি দেখছো না? টম যখন কোন একটা গাড়ির নিচে পড়ে যায় তখন সে পাতলা পাতার মতো হয়ে যায় না? এটা দ্বিমাত্রিক গঠন। তারপর সে কিছুক্ষণ পরে ফুলে যায়, এটা হলো ত্রিমাত্রিক গঠন। ব্যাপারটা কি বুঝছো? তো উনার মডেলটাতে উনি দ্বিমাত্রিক ধারণা দিছেন, 2D স্ট্রাকচারের ধারণা দিছেন, কিন্তু আসলে পরমাণুর মডেলটা কেমন? ত্রিমাত্রিক। মানে একটা ছোট বল, তারপরে একটা বড় বল, তারপরে আরেকটা বড় বল, তারপরে আরেকটা বড় বল। ত্রিমাত্রিক। পরমাণু মডেলটা হলো ত্রিমাত্রিক, বা তিনি কি দিয়েছেন? দ্বিমাত্রিকের ধারণা। উনার মতে তোমার হচ্ছে পরমাণুর শুধুমাত্র কণা ধর্ম আছে। কি ধর্ম আছে? কণা ধর্ম। কিন্তু আমরা আধুনিক তথ্য মতে জানি যে একটা পরমাণুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় আছে। কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় ধর্ম রয়েছে। সরি, পরমাণু না, ইলেকট্রনের। উনার মতে ইলেকট্রনের শুধু কি রয়েছে? কণা ধর্ম রয়েছে। কিন্তু আমরা আধুনিক তথ্য মতে জানি একটা ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়টাই রয়েছে। বুঝছো? আচ্ছা, এটা শুধু দিয়ে দিবা। আমরা কয়টা সীমাবদ্ধতা বলেছি? চারটা। ঠিক আছে। আচ্ছা, তো এই 4টা সীমাবদ্ধতা দিয়ে দিবা, ইনাফ মানে। ঠিক আছে। আচ্ছা, এইগুলা দিয়ে দিলেই হয়ে যাবে, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এখন আসো যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল আর উনার মডেলটার মধ্যে মানে কোনটা বেশি সফল, ঠিক আছে, বা বোরেরটা সফল কেন, রাদারফোর্ডের সফল নয় কেন? দেখো, বোরের পরমাণু মডেল থেকে কক্ষপথ সম্পর্কে ধারণা পাই, যেটা আমরা রাদারফোর্ড থেকে পাই না। বোরের পরমাণু মডেল থেকে আমরা বর্ণালী সম্পর্কে ধারণা পাই, যেটা আমরা রাদারফোর্ড থেকে পাই না। কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাই, যেটা আমরা ওখানে পাই না। তারপর তোমার হচ্ছে একটা ইলেকট্রনের বা একটা শক্তি স্তরে ব্যাসার্ধ জানা যায়, ইলেকট্রনের বেগ জানা যায়, শক্তি স্তরের শক্তি এই বোরের পরমাণু মডেল থেকে জানা যায়, যা আমরা রাদারফোর্ড থেকে জানতে পারি না।
বুঝছো? রাদারফোর্ডের পরমাণু মডেলটা বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, যেখানে বোরের পরমাণু মডেলটা কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। রাদারফোর্ডের পরমাণু মডেল কিসের উপর প্রতিষ্ঠিত? কোয়ান্টাম তত্ত্ব। সরি, রাদারফোর্ড হচ্ছে বলবিদ্যা আর বোর হলো কোয়ান্টাম তত্ত্ব। আর একটা বিষয় হচ্ছে কি জানো, বোরের রাদারফোর্ডের স্থায়িত্বের ব্যাপারে কি বলা আছে, যে ওই যে ইলেকট্রনগুলো ঘূর্ণনের কারণে যে কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয় তা ইলেকট্রন ও প্রোটনের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে তার সমান। এটা দিয়ে তিনি তার পরমাণু মডেলের স্থায়িত্ব প্রমাণ করছেন, যে এই কারণে ইলেকট্রনগুলো ছিটকে চলে যাবে না, যেটা ছিল ভুল। যেখানে বোর কি বলছেন, যে ইলেকট্রনগুলো তার কক্ষপথে আবর্তনরত অবস্থায় কোনো শক্তি শোষণ করে না, কোনো শক্তির বিকিরণ করে না। ওরা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে ইলেকট্রন শোষণ করে, সরি বর্ণালী শোষণ করে বা শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তির বিকিরণ করে। যেহেতু প্রথম শক্তি স্তরের পরে আর কোনো শক্তি স্তর নাই, সুতরাং ইলেকট্রনগুলো কখনোই কেন্দ্রে পতিত হবে না। এটা হচ্ছে তোমার বোর, তিনি এভাবে তার মডেলের স্থায়িত্বের প্রমাণ করেছেন বা স্থায়িত্বের কথা বলেছেন। এই হচ্ছে এদের দুইটার মধ্যে পার্থক্য। কথাগুলো আবার শুনবা, শীটের মধ্যে এইভাবেই বলা আছে, পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের মডেলগুলো নিয়ে আলোচনা। এর মধ্যে পাচ্ছ যে আমাদের বোরের পরমাণু মডেলের মধ্যে MBr ইজ ইকুয়াল টু NH/2π, এটা দিয়ে আমাদের টুকটাক কিছু ম্যাথ আছে। এখানে H হচ্ছে পাচ্ছ প্লাঙ্কের ধ্রুবক। H হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক, যার মানটা হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এন প্লাঙ্কের ধ্রুবক। তোমার হচ্ছে গিয়ে বি তে বেগ, আর তে ব্যাসার্ধ, এটা তোমার জানা আছে, পায়ের মান তো জানা আছে, এন হলো শক্তি স্তর। তো তুমি কি তোমাকে যদি শক্তি স্তর দিয়ে দেয়, তুমি কি কৌণিক ভরবেগ বের করতে পারবা না বাচ্চারা? কৌণিক ভরবেগ বের করতে পারবা না? আচ্ছা, যদি তারা ব্যাসার্ধ দিয়ে দেয়, তোমার হচ্ছে ভর দিয়ে দেয়, তুমি কি বেগ বের করতে পারবা না? তো এই সূত্রটা দিয়ে আমাদের টুকটাক কিছু ম্যাথ আছে। আবার ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই সূত্র দিয়ে আমাদের কিছু ম্যাথ আছে। ডেল ই হচ্ছে শক্তির পার্থক্য, যেখানে E2 আর E1 এর মান তারা দিয়ে দিবে। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ কি মনে রাখা? কম্পাঙ্ক। নিউ কি? কম্পাঙ্ক। এটা দিয়ে টুকটাক কিছু ম্যাথ আছে এবং একবারে দুধবাত মার্কা ম্যাথ, এগুলো সহজ সহজ ম্যাথ। নিউ হলো কম্পাঙ্ক। আবার আমরা নিউ সমান সমান কি জানি জানো? তোমরা v f ল্যামডা সূত্র পড়ছিলা না? 9 10 এ পড়ছিলা কিনা, মনে আছে কিনা? আচ্ছা, v f ল্যামডা একটা সূত্র আছে 9 10 এ, এটা তোমরা হয়তো পড়েও থাকতে পারো। বাট এখন আমরা, আগে বেগ ছিল v, এখন আলোর ক্ষেত্রে আমরা বেগ ধরবো c, বা পরমাণুর ক্ষেত্রে c, আর কম্পাঙ্ক হচ্ছে পাচ্ছ নিউ, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে পাচ্ছ এখানে আমরা নিউ সমান সমান কি লিখতে পারি? c বাই ল্যামডা। তাহলে এই নিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? h c বাই ল্যামডা। তাহলে আমরা ডেল ই সমান সমান কি পাই? h c বাই ল্যামডা। h প্লাঙ্কের ধ্রুবক, c আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸। এর মান কত রে পাচ্ছ? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য যদি তারা বের করতে বলে, কখনো তরঙ্গ দৈর্ঘ্য, তারা শক্তির পার্থক্য দিয়ে দিছে, এইচ আর সি তো মুখস্থই, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা না। আচ্ছা, তো এখান থেকে আমাদের ম্যাথ গুলো আসে, ঠিক আছে? আর তোমার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য, তারপর হচ্ছে তোমার শক্তি নির্ণয়ের জন্য, এবং আরেকটা হচ্ছে বেগ নির্ণয়ের জন্য, এটার যে সূত্রগুলো, এগুলো আমরা কালকে আলোচনা করবো, আগামী ক্লাসে। কারণ এই সূত্রগুলো ভেজাল মার্কা সূত্র, মনে রাখাটা কঠিন, এই জন্য আমরা এগুলো নেক্সট দিন আলোচনা করব। আজকে পর্যন্ত আমরা যে যে আলোচনা করলাম, তোমরা কালকে এই অনুযায়ী বোর্ড কোশ্চেন গুলো পড়ে আসবা, থিওরিগুলো সুন্দর করে মুখস্থ করে আসবা। আমি এক একজনকে জিজ্ঞেস করবো, আমাকে সুন্দর করে পটর পটর করে বলে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।